আমরা গতদিন শিখেছি সেন্টেন্স। আজকে আমাদের গ্রামারের যে টপিকটা শিখবো সেটা হলো নাউন। তো আমরা একটু প্রথমে এখানে লিখে নিই নাউন। আচ্ছা, তো প্রথমে আমাকে জানতে হবে যে নাউন কি, নাউনের সংজ্ঞাটা কি, নাউন কাকে বলে। তো আমরা এভাবে বলতে পারি যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ধারণার নামকে নাউন বলে। তার মানে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর নামই হচ্ছে নাউন। তাহলে আমরা এটা লিখে ফেলি কুইকলি যে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি, যেমন আমি বললাম সাগর, আমি বললাম জিহাদ, এগুলো একটা ব্যক্তির নাম, এটা নাউন। তারপরে আমি বললাম স্থান, যেমন ঢাকা, বাংলাদেশ, চট্টগ্রাম, এগুলো স্থানের নাম, এগুলো নাউন হবে। ব্যক্তি, স্থান, তারপর আমরা বলতে পারি বস্তু, যেমন আমার হাতে মার্কার, এটা বোর্ড, এটা একটা লেখা, এটাও একটা বস্তু। তারপরে টেবিল, ব্রেঞ্চ, নদী, এই যা যা পৃথিবীতে যত বস্তু আছে সবগুলোর নামই নাউন হবে। এটা কি নাউন হবে সেটা আমরা পরে শিখবো। ব্যক্তি, স্থান, বস্তু। তারপরে আমরা বলতে পারি যে প্রাণীর নাম, যেমন ডগ, যেমন টাইগার, কাউ, ক্যাট, সবগুলা প্রাণীর নাম নাউন হবে। তারপরে হতে পারে ধারণা এবং গুণাবলী, ধারণা এবং গুণাবলী। যেমন ধারণা বলতে আমরা কি বোঝাচ্ছি, যে যেমন আমরা বলতে পারি যে ডেমোক্রেসি একটা গণতন্ত্র, একটা ধারণা, এটা কিন্তু দেখা যায় না, বোঝা যায় না, এটা উপলব্ধি করা যায়, মানে দৃশ্যমান না কিন্তু উপলব্ধি করা যায়। ধারণা বা গুণাবলী, গুণাবলী নামকে নাউন বলে, নামকে নাউন বলে। তাহলে আমরা সবগুলো বললাম, এখন হচ্ছে গুণাবলীর নাম আবার কি। যেমন আমার মধ্যে দয়া আছে, কাইন্ডনেস, এই যে এই একটা গুণাবলী, এটাও কিন্তু নাউন হবে। কিংবা আমার মধ্যে সাহস আছে, বোল্ডনেস, এটাও একটা নাউন হবে। তাহলে আমি আরেকবার বলি যে কোনো ব্যক্তি, স্থান, বস্তু, প্রাণী, ধারণা বা গুণাবলীর নামকেই আমরা নাউন বলবো। তাহলে এখন আমাদের যেটা দেখতে হবে, আমরা একটু উদাহরণগুলো লিখে দিই, তারপরে আমরা এটার কত প্রকার সেটা আমরা একটু যাবো। যেমন আমরা এখানে এখানে এইভাবে লিখবো যে ব্যক্তি বলতে আমরা বোঝাচ্ছি যেমন সাগর, জিহাদ, এগুলো খাতায় তুলে নাও। তারপরে আমরা স্থান বলতে, স্থান বলতে বোঝাচ্ছি ঢাকা, পাবনা। তারপরে বস্তু, বস্তু বলতে আমরা কি বোঝাতে পারি, যেমন নদী, বিভাগ, যেমন আমার হাতে আছে পেন, যেমন হইতে পারে বুক। তারপরে এখানে বসে প্রাণী, লিখে নাও। আমরা দিতে পারি টাইগার, দিতে পারি ডগ, ক্যাট। আচ্ছা, আমরা একটু মুছে দেবো, এখানে পজ করে একটু লিখে নাও, তারপরে আমরা নেক্সট দেখাই। সেটা হলো ছিল হচ্ছে ধারণা এবং গুণাবলী, ধারণা এবং গুণাবলী। নাউন চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নাউন চেনার ধারণা এবং গুণাবলী। নাউন চেনার সবচেয়ে সহজ উপায় হলো আরে ভাই, গুণাবলী বানান কি? হ্যাঁ, তো ঠিক আছে। গয় রস্যু, গয় রস্যু গুণাবলী। হ্যাঁ, এইভাবে রুশো দিছে আর কি, বোঝাচ্ছে না। ওটা র ফলা হয়ে গেছে, ওই একটাই র ফলা হয়ে গেছে, একটাই র ফলা হয়ে গেছে। তাহলে কি এভাবে দিব? হুম, ঠিক আছে। দেখো তো ওইটা কি হয়েছে, র ফলা নাকি গয় র ফলা হয়েছে না? হুম, তাহলে এরপরে যা দুইটা বাকি ছিল সেটা হচ্ছে ধারণা ও গুণাবলী। নাউন চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই উদাহরণগুলো জানা। আমি যত উদাহরণ জানবো তত আমি নাউনগুলো চিনতে পারবো, এক চান্সে ধরতে পারবো। তাহলে আমরা এখানে যখন ছিলাম ধারণায়, তখন আমরা দুইটা জিনিস বললাম, সেটা হচ্ছে ডেমোক্রেসি। আমি শুধুমাত্র একই ক্যাটাগরির একটা লিখতেছি, এখানে হতে পারে অটোক্রেসি, এখানে হতে পারে সোশিয়ালিজম, মানে একটু ধারণাকে বোঝাচ্ছে। তারপরে আর কি হতে পারে, যেমন আমি একটু আগে বললাম যে অটোক্রেসি। আচ্ছা, যে কোনো ধারণা হতে পারে। তারপরে এখানে গুণাবলী, এখানে আমি তিনটা গুণাবলী লিখে দিই। একটা হচ্ছে কাইন্ডনেস, মানে কি, কাইন্ডনেস মানে হচ্ছে দয়া। এটা কিন্তু আমরা দেখতে পারবো না, কিন্তু উপলব্ধি করতে পারবো, যেহেতু একটা উপলব্ধিযোগ্য, তাই এটা একটা গুণাবলীর মধ্যে পড়বে, এটা নাউন। তারপরে আমরা বলতে পারি বোল্ডনেস, আমরা বলতে পারি লাভ। এগুলো সবগুলো আমাদের উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে। এখন আমরা দেখবো এই নাউন গুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা একটু নেক্সটে যাই। বলা যায় যে নাউন দুই প্রকার, কিন্তু আমরা এত জটিল আলাপে যাব না, যেহেতু একটা বেসিক ক্লাস, সেহেতু আমি বলবো নাউনকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি।
নাউনকে কয় ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে। তাহলে এটা একটু লিখে দাও যে নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, কি কি? তাহলে আমরা 1 নম্বর এখানে দেব, প্রত্যেকটা আমরা আলাদাভাবে সংজ্ঞা লিখবো প্রত্যেকটা। আর তাতে কম দেন 12 ক্যামেরা উঠেছে। শুরু করব। হ্যাঁ। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি করব, এখানে আগে আমরা প্রথমে লিখি, যেমন এখানে প্রথম যেটা হবে সেটা হচ্ছে প্রপার নাউন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই প্রপার নাউন কি, এই প্রপার নাউন কিভাবে চিনবো সবগুলো বলবো। আগে এখানে 5টা কি কি ভাগ আগে সেটা তোমরা একটু দেখে নাও। প্রপার নাউন, তারপরে বলবো কমন নাউন, কোনো কিছু না বুঝলে কমেন্ট করে জানাও। তারপরে এখানে বলবো কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আচ্ছা, 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর লাস্ট এবং সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রথমে আমি একটা ধারণা দেই, সেটা হলো যখন বলতেছে প্রপার নাউন, প্রপার নাউন কি হবে? প্রপার নাউন বলতে আমরা যখন নির্দিষ্ট করে বোঝাবো, কোনো ব্যক্তি বা বস্তুর নাম নির্দিষ্ট করে বোঝাবো, তখন সেটা প্রপার নাউন হবে। যেমন আমি যে প্রথমে লিখে দিয়েছিলাম সাগর ও জিহাদ, একটা নির্দিষ্ট মানুষের কিন্তু নাম, সেই ক্ষেত্রে এটা প্রপার নাউন আমরা বলতে পারি। কমন নাউন কি হবে? কমন নাউনের ক্ষেত্রে প্রপার নাউনের উল্টা, এখানে আমরা নির্দিষ্ট করে বোঝাই, এখানে নির্দিষ্ট করে বোঝাবো না, এখানে অনির্দিষ্ট করে একটা শ্রেণীকে বোঝাবো। একটা শব্দ দিয়ে, একটা নাউন দিয়ে যখন আমি পুরো ওই জাতিকে শ্রেণীকে বোঝাবো, সেটা কমন নাউন হবে। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন মানে একটা নাউন দিয়ে একটা সমষ্টিকে বোঝাবো, একটা শ্রেণীকে না, কিন্তু একটা সমষ্টিকে। আর ম্যাটেরিয়াল বলতে বোঝায়, ম্যাটেরিয়াল শব্দটার অর্থ হচ্ছে উপাদান। তাহলে যে উপাদান দিয়ে কোনো কিছু গঠিত হয়, সেটাকে আমরা, সেই উপাদানকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। ভয় পাওয়ার দরকার নেই, প্রত্যেকটা আলাদা আলাদা বলবো। তাহলে আমরা এগুলো আলাদা আলাদা ভাবে লিখে দিই সংজ্ঞা সহ উদাহরণ, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। তাহলে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে এখানে একটা হেডলাইন দাও, প্রপার নাউন, প্রপার নাউন। আচ্ছা, একটা আন্ডারলাইন হবে। তাহলে প্রপার নাউন কি? তাহলে আমরা এইভাবে সংজ্ঞাটা লিখবো, যে নাউন দ্বারা, যে নাউন দ্বারা তিনটা জিনিস বোঝাবে। যে নাউন দ্বারা নির্দিষ্ট তিনটা বলছিলাম না, এই একটা হলো ব্যক্তি, বস্তু, স্থান। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝাবে, তাকে প্রপার নাউন বলে। তাহলে এখন আমরা উদাহরণ দেখি যে নির্দিষ্ট আর অনির্দিষ্ট এই ঝামেলাটা আসলে কি। তাহলে এখন এখানে বলছে যে ব্যক্তি, এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের নাম হবে প্রপার নাউন, কারণ ওই মানুষের নামটা তার জন্য নির্দিষ্ট। তাহলে আমরা এইভাবে লিখতে পারি উদাহরণের ক্ষেত্রে, আমরা এখানে এইভাবে লিখতে পারি উদাহরণের ক্ষেত্রে, সেটা হলো যে ব্যক্তি, যেমন আমি বললাম যে জিহাদ, আমি বললাম যে মনির। তাহলে এই যে যত নাম আছে, তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, সবার নাম, এখানে কি হবে? প্রপার নাউন হবে। তারপরে বললাম বস্তু, আমার হাতে একটা কলম আছে, আমি যখন বলবো কলম, এখানে আমি নির্দিষ্ট করলাম না, তার মানে যখন নির্দিষ্ট করি নাই, এটা আর যাই হোক সেটা প্রপার নাউন হবে না। কিন্তু আমি বললাম ম্যাটাডোর, পিন পয়েন্ট, এটা নামটা নির্দিষ্ট হয়ে গেল। তার মানে আমরা যখন বলতেছি যে ম্যাটাডোর, তাহলে সেইটা হবে প্রপার নাউন। আমরা নদী বলতেছি, নদী নির্দিষ্ট করলাম না কোন নদী, কিন্তু যখন বললাম যে পদ্মা, তার মানে সেটা প্রপার নাউন। আমরা বলতেছি যে সিটি, কিন্তু নির্দিষ্ট করলাম ঢাকা, অথবা আমি নির্দিষ্ট করলাম যে বাংলাদেশ, একটা দেশের নাম, তাহলে এইগুলা সবগুলাই প্রপার নাউন হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এরপর আমরা যাই, দেখি আর কি আছে। আচ্ছা, তাহলে এরপরে যেটা, সেটা হচ্ছে আমরা এখানে লিখবো কমন নাউন। প্রপার নাউন আর কমন নাউন একসাথে শিখতে হয়, কারণ দুইটা একটু ঝামেলা করে। কমন নাউন, তাহলে আমরা এভাবে সংজ্ঞাটা লিখবো যে যে নাউন দ্বারা নির্দিষ্ট করে না বুঝিয়ে, আমরা দুইটা বিপরীত, প্রপার নাউন আর কমন নাউন। নির্দিষ্ট করে না বুঝিয়ে একটা শ্রেণীকে বোঝাচ্ছে, কিভাবে? আচ্ছা, আগে লিখি, তারপরে আমি বলতেছি।
একটি শ্রেণী বা জাতির সাধারণ নামকে বোঝায়। সাধারণ নামকে বোঝায়। আচ্ছা, তাহলে এখানে দুইটা কি পয়েন্ট, একটা হচ্ছে কি যে নির্দিষ্ট করবে না, আর 2 নাম্বার কি পয়েন্টটা কি, সেটা হচ্ছে সাধারণ নামকে বোঝাবে। যেমন আমি উদাহরণ দিই, উদাহরণ দিলে বুঝতে পারবা। আমি এভাবে লিখতে পারি, দ্য পেন ইজ রেড, দ্য পেন ইজ রেড। আচ্ছা, তাহলে এই যে পেন, এখানে কলম দ্বারা সব কলমের জাতিকে বোঝানো হয়। এখানে আমি নির্দিষ্ট কলমের নাম বললাম না, কলম দ্বারা সকল কলমের জাতিকে বোঝালাম। ঠিক একই রকম ভাবে আমরা যখন বলবো সিটি, নির্দিষ্ট সিটিকে বলি কি সিটি, আমরা বললাম ফাদার, আমরা বললাম গাছ ট্রি, তারপরে হতে পারে রিভার, হতে পারে কান্ট্রি। একটা কমন প্যাটার্ন এখানে আছে, সেটা হলো এগুলা দ্বারা সিটি, সব সিটিকে বোঝাচ্ছে। ফাদার, নির্দিষ্ট কোনো বাবা না, আমি যখন বলতেছি ফাদার, যে কারো বাবা হতে পারে। ট্রি, রিভার, কান্ট্রি, সবগুলাকে একটা, এর মধ্যে যতগুলা রিভার আছে সব, অর্থাৎ এই একটা শব্দ দিয়ে আমি পুরো একটা শ্রেণীকে যখন নির্দেশ করি, সেটা হবে কমন নাউন। তাহলে প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে পার্থক্যটা বুঝলে? তাহলে আরেকটা জিনিস ধরো, যে আমি এখানে লিখে দিলাম দ্য পেন ইজ, তাহলে এইখানে একটা ব্যাপার হচ্ছে, এই পেন কমন নাউন, কিন্তু এই যে জিতু, এটা কিন্তু প্রপার নাউন, কারণ এখানে একটা মানুষের নাম আছে। তাই এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবা, একটা নির্দিষ্ট একটা অনির্দিষ্ট। যাই হোক, বেশিরভাগ নাউনই হচ্ছে কমন নাউন। এই পৃথিবীতে যত ধরনের নাউন আছে, তার মধ্যে বেশিরভাগ আমরা দেখতে পাই কমন নাউন। এই কমন নাউনের সাথে কালেক্টিভ নাউনের বেশ একটা ব্যাপক মিল। তাহলে আমরা একটু যাই, দেখি কি কি আছে। প্রথমে তো আমরা লিখি কালেক্টিভ নাউন। দেখো, শব্দটা কি কালেক্টিভ। কালেক্টিভ শব্দের অর্থ হচ্ছে সমষ্টিগত, সমষ্টিবাচক। তো বোঝাই যাচ্ছে, তাহলে এই নাউন দিয়ে আমরা একটা সমষ্টিকে বোঝাবো, আমরা একজনকে বোঝাবো না, আমরা একজনকে বোঝাবো না, আমরা একটা শ্রেণীকে বোঝাবো না। তখন একটা নাউন দিয়ে আমরা কতিপয় বস্তুর সমষ্টিকে বোঝাবো, সেটাই কালেক্টিভ নাউন। বস্তু হইতে পারে, ব্যক্তি হইতে পারে। তাহলে আমরা সংজ্ঞাটা যদি খুব ফর্মাল ভাষায় লিখি, তাহলে এইভাবে লেখা যায় যে যে নাউন দিয়ে, যে নাউন দিয়ে কতিপয় মানে হচ্ছে কিছু, কতিপয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝাবে। সমষ্টিকে বোঝাবে। যেমন উদাহরণ আমি বলছি, নাম শিখতে গেলে উদাহরণ লাগবে। যেমন আমরা যদি বলি যে গভর্নমেন্ট, আমরা কি বলতে পারি? গভর্নমেন্ট। আচ্ছা, সরকার কি একজন মিলে হয়? না, সরকার কিন্তু হইতে গেলে তোমার অনেকজন মানুষের সমন্বয় দিতে হবে। তারপরে আর্মি, এখন এখানে একটা কোশ্চেন হইতে পারে যে একজনও তো আর্মি হইতে পারে, কিন্তু আর্মি দ্বারা কখনো একজনকে বোঝানো হয় না। যখন আমরা বলবো সোলজার, তখন আমরা বলতে পারি যে একজন সৈনিক, কিন্তু যখন বলতেছি আর্মি, তার মানে হচ্ছে এটা অনেকগুলা সোলজারের সমন্বয়। ঠিক একই রকম ভাবে নেভি, তারপরে ফ্যামিলি। এখানে একটা কমন প্যাটার্ন কি চিনার একটা আমি প্রশ্ন করবো যে এটা একজন ফ্যামিলিকে একজন দ্বারা গঠিত হইতে পারেন না, একের বেশি লাগবে। একটা শব্দ দিয়ে কয়েকজনকে বোঝাচ্ছে ফ্যামিলি, সেক্ষেত্রে আরেকটা হইতে পারে অডিয়েন্স। যখন আমরা অডিয়েন্স বলি, তখন কতিপয় দর্শকের সমষ্টিকে বোঝায়। আর্মি, ফ্যামিলি, অডিয়েন্স, তারপর হইতে পারে টিম। টিম কখনোই একজন দিয়ে সম্ভব না। তাহলে আমি যদি একটু সামারি করি, কি বললাম আমি, যে একটা নাউন, একটা শব্দ দিয়ে যখন কতিপয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝাবে, তখন সেটা হবে কি কালেক্টিভ নাউন। আশা করি বুঝতে পারছো। এই উদাহরণগুলা মাথার মধ্যে রাখবা। এছাড়া তোমাদের কাজ হচ্ছে এই উদাহরণগুলো বাদে কালেক্টিভ নাউনের আর কি কি উদাহরণ আছে সেটা খুঁজে বের করা, সেটা খাতায় এর পাশেই লিখে রাখা। তাহলে আমাদের 4 নম্বরে যেটা ছিল সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এই যে নাম, এই নামটা শুনে তোমাদের কি মনে হচ্ছে? ম্যাটেরিয়াল তার মানে ম্যাটার দিয়ে গঠিত। ম্যাটার মানে কি? বস্তু। ম্যাটার মানে উপাদান। তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি যে যে উপাদান দিয়ে, উপাদান তার মানে ম্যাটার, যে উপাদান দিয়ে
বস্তু গঠিত হয়, গঠিত হয়। যেমন আমাদের এই যে বোর্ডটা প্লাস্টিক দিয়ে গঠিত হয়েছে, মূল ম্যাটারটা কি? প্লাস্টিক। যখন আমরা বলতেছি এই বোর্ডটা, তার মানে কমন নাউন, কিন্তু এই বোর্ডটা, এই কমন নাউনটা গঠিত হলো কি দিয়ে? প্লাস্টিক দিয়ে। তার মানে সেই প্লাস্টিকটা, সেই ম্যাটারটা হবে ম্যাটেরিয়াল নাউন। সেই উপাদানকে, সেই উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে উদাহরণ কি হবে? উদাহরণ তো লাগবেই। যেমন আমরা কি বললাম? প্লাস্টিক। তারপর আমরা বলতে পারি যে আয়রন, লোহা। আমরা বলতে পারি গোল্ড, ডায়মন্ড। এগুলাতে বিভিন্ন কিছু গঠন হচ্ছে। তো একটা উদাহরণ খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি বললাম দ্য রিং ইজ মেড অফ। মেড অফ বলতে বোঝায় কি দিয়ে গঠিত? মেড অফ গোল্ড। তাহলে এই যে রিংটা ছিল, এটা কি নাউন? অবশ্যই নাউন। এইটা যদি নাউন হয়, কোন নাউন? এটা হবে কমন নাউন। কিন্তু এটা কি দিয়ে গঠিত হয়েছে? গোল্ড দিয়ে গঠিত হয়েছে। এই গোল্ড হবে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি না যে গোল্ড, এখানে এক্সাম্পলটা লেখো, গোল্ড, ডায়মন্ড, এটা বেশি নেই, আয়রন, তারপরে হতে পারে ওয়াটার, উড। এই উড দিয়ে যে আসবাবপত্রটা গঠিত হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এগুলো তো গেল, কিন্তু ম্যাটেরিয়াল নাউন শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ না। আরো একটা কথা আছে, যা আমরা গণনা করি না, যা গণনা করে কিনি না কিন্তু পরিমাপ করে কিনি, সেটাও ম্যাটেরিয়াল নাউনের মধ্যে যাবে। যেমন হতে পারে তোমার হচ্ছে সুগার, হতে পারে সয়েল, রাইস। এই সবগুলো কিন্তু মানে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে হবে। কি বললাম? গণনা করে কিনি না, আমরা কিন্তু পরিমাপ করে কিনি। আমরা বলি না একটা দেন, দুইটা দেন, আমরা বলি 1 কেজি দেন। পানির ক্ষেত্রেও সেম। এই ম্যাটেরিয়াল নাউনের আগে সাধারণত কোনো ধরনের আর্টিকেল বসে না, ওইটা আমরা অন্য ক্লাসে আলোচনা করবো। আপাতত জাস্ট এইটুকু মাথায় রাখো। আমাদের লাস্ট একটা নাউন বাকি আছে, তো এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা বলছে অ্যাবস্ট্রাক্ট, কারণ এই অ্যাবস্ট্রাক্ট কথাটা একটু তুলনামূলকভাবে কঠিন। অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা বলো তো, অ্যাবস্ট্রাক্ট শব্দটার মানে কি? অ্যাবস্ট্রাক্ট, এই অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত। বিমূর্ত বলতে বোঝায় যে জিনিস আমরা সহজে দেখি না, সহজে না, আমরা দেখি না, যে জিনিস দেখা যায় না, যে জিনিস দৃশ্যমান না, কিন্তু কিন্তু যে জিনিস উপলব্ধিযোগ্য। তাহলে আমরা কিভাবে সংখ্যাটা লিখতে পারি? যে নাউন, যে নাউন, যে নাউন দিয়ে এভাবে রাখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। অদৃশ্যমান বস্তু বলবো না, অদৃশ্যমান ধারণা বলবো। অদৃশ্যমান ধারণা কিন্তু উপলব্ধিযোগ্য। তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এখানে দুইটা আবার কি পয়েন্ট আছে, এখানে আমি বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কি 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 পয়েন্ট? একটা হলো অদৃশ্যমান হবে, দেখতে পারবো না আমরা। 2 নম্বর কি হবে? উপলব্ধিযোগ্য হবে। যদি আমি উপলব্ধিযোগ্য এখানে এই পরিবর্তে তোমরা লিখতে পারো অনুভব করা সম্ভব। সহজ ভাষায় যে নাউন আমরা দেখি না কিন্তু অনুভব করতে পারি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যেমন যেমন দয়া, দয়া কি দেখা যায় না? তাহলে এক্সাম্পলের মধ্যে লিখে ফেলো যে দয়া, দয়া ইংলিশ কি? কাইন্ডনেস। যদি আমি বলতাম কাইন্ড, তাহলে কিন্তু সেটা নাউন হতো না, সেটা হতো তোমার অ্যাডজেক্টিভ। তারপরে আমরা বলতে পারি ফ্রিডম, ফ্রিডম মানে কি? স্বাধীনতা। তারপরে আমরা বলতে পারি বোল্ডনেস মানে কি? সাহস। এগুলা প্রকাশ পায়, এগুলা মানুষের মনে থাকে, কার্যে প্রকাশ পায়, কিন্তু এগুলো কোনো বস্তুগত জিনিস না, যার ফিজিক্যাল এক্সিস্টেন্স, অস্তিত্ব আছে। কাইন্ডনেস, ফ্রিডম, বোল্ডনেস। তাহলে এর অপোজিটটা তাহলে কি হতে পারে? ফেয়ার, ভয়, দেখা যায় না। এই সব নাউনগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হবে। তো এই ছিল মূলত নাউনের একটা বেসিক ক্লাস। এই ছিল মূলত নাউনের একটা বেসিক ক্লাস। চেষ্টা করেছি যে কোনটা কোন নাউন বা কিভাবে নাউনগুলো চিনবো সেইটা। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই নাউন এইগুলো খাতায় লিখে ফেলা, আর প্রত্যেকটা নাউন থেকে আমি যে উদাহরণগুলো দিছি এই উদাহরণগুলো বাদে অন্যান্য উদাহরণগুলো তোমার তোলা, খাতায় তোলা। এই